বাংলাদেশি পণ্যের শুল্ক ছাড়াতে পারে 50%-এর বেশি। খরচ বাড়বে, কমবে প্রতিযোগিতার সক্ষমতা। দাতাদের চাপে নয়, আর্থিক খাতে সংস্কার হচ্ছে সরকারের নিজ উদ্যোগে, মন্তব্য অর্থ উপদেষ্টার। অডিট রিপোর্টের গড়মিলে বাড়ছে খেলাপি। আড়াই মাস পর ডিএসইর সূচক আবারও 5,000 পয়েন্টের উপরে, বছরের সর্বোচ্চ লেনদেন 700 কোটির কাছাকাছি। মেট্রো রেলের মতিঝিল কমলাপুর অংশের নির্মাণ খরচ কমল 186 কোটি টাকা। ঠিকাদারের সঙ্গে সরকারের দর কষাকষির সুফল। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে। আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গড়ে $10 পোশাক রপ্তানির পেছনে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের এখন শুল্ক দিতে হবে $5 বেশি, যা গত এপ্রিল পর্যন্ত ছিল $1.5। অর্থাৎ নতুন 35% শুল্ক যোগ হলে মোট শুল্কের হার 50% ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞ ও রপ্তানিকারকদের আশঙ্কা, এতে ক্রেতা প্রতিষ্ঠান চলে যাবে অন্য দেশে। পরোক্ষভাবে কমতে পারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা। নতুন শুল্ক হার ঘোষণা করে সম্প্রতি বাংলাদেশ সহ 14টি দেশকে চিঠি দেয় ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি পণ্যের ওপর আগে থেকে গড়ে 15%-এর বেশি শুল্ক ছিল। এর সঙ্গে নতুন 35% যোগ হলে মোট শুল্ক 50% ছাড়িয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্ক নীতিতে মার্কিন আমদানিকারকদের অতিরিক্ত খরচ হবে। এতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমার আশঙ্কা রয়েছে, যা মোকাবেলা করা কঠিন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে আমরা রপ্তানি যেটা করি তার উপরে তারা যে শুল্ক তাদের কাস্টমস বসায়, সেটা গড় হলো 15%। তার মানে এখন গড়ের ওই 15%-এর সাথে আরো 35% যোগ হলে এটা হবে 50%। তৈরি পোশাকের ক্ষেত্রে গড় হলো 16%। তার মানে তৈরি পোশাকের গড় দাঁড়াবে যে 16 যোগ 35 51%। এই যে আমাদের কনসার্নটা হচ্ছে যে অন্য দেশের তুলনায় আমাদের শুল্ক হারের যেন খুব বড় রকমের ব্যবধান না থাকে, তাহলে আমরা সক্ষমতা হারিয়ে ফেলব। প্রস্তাবিত শুল্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা করতে হবে। এমনকি অন্য দেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশকেও দিতে হবে। এমন পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের কৌশলী হতে হবে এবং আলোচনাটা খুব সতর্কভাবে করতে হবে, কারণ এর উপরে কিন্তু আমাদের অনেক বড় ভবিষ্যৎ নির্ভর করছে। স্পেশালি আমাদের যে গার্মেন্টস কমিউনিটি, আমরা খুব শঙ্কার মধ্যে আছি। বাংলাদেশ মার্কিন পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার বৈঠক চলমান রয়েছে, যা চলবে 11 জুলাই পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যালেঞ্জের মধ্যেও একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে গত বছরও বিশ্ববাজারে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যদিও এ সময় বাজার কমেছে 0.48%। বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। চলতি মাসে প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়, গত বছর বৈশ্বিক পণ্য ও সেবা বাণিজ্যে 4% বেড়ে 31.5 ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। টানা 2 বছর ধরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 38 বিলিয়ন ডলারে গড়ে। গত বছর রপ্তানি আয় ছিল 38.48 বিলিয়ন ডলার, আর প্রবৃদ্ধি 0.21%। রপ্তানিতে সামান্য প্রবৃদ্ধি থাকলেও বাজার হিস্সা কমে গেছে বাংলাদেশের। 2023 সালে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বাজার হিস্সা ছিল 7.38%। গত বছর সেটি কমে দাঁড়িয়েছে 6.90%। আইএমএফ বিশ্বব্যাংকের চাপে নয়, বরং নিজেদের স্বার্থে যৌক্তিক সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে মানসম্মত অডিট প্রতিবেদন জরুরি। বুধবার রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং ও অডিটিং সামিটে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক প্রতিবেদনের দুর্বলতার কারণে ব্যাংক খাতে খেলাপি বেড়েছে। বিগত 17 বছরে আর্থিক খাতের নানা অনিয়ম ও অর্থ পাচারে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি। এসব ক্ষেত্রে বিভিন্ন নিরীক্ষা প্রতিষ্ঠানেরও দায় রয়েছে।
অ্যাকাউন্টিং ও অডিটিং সামিটে আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। তারা বলেন, আর্থিক প্রতিবেদনের দুর্বলতার কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। এক্ষেত্রে দেশের স্বার্থে অডিটরদের স্বচ্ছতার সাথে প্রতিবেদন তৈরির তাগিদ দেন তারা। দেশের অধিকাংশ ব্যাংকের অডিট রিপোর্টে ভুল তথ্য পাওয়া যাচ্ছে। একটি ব্যাংক দাবি করেছে তাদের খেলাপি ঋণের হার 4%, কিন্তু আমাদের অডিটে দেখা গেছে সেটি 96%। বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হলে অডিট রিপোর্টে স্বচ্ছতা ও সঠিক তথ্য থাকা জরুরি। বর্তমানে যদি অডিট রিপোর্ট দেখে বিচার করি তাহলে একজন সৎ অডিটর খুঁজে পাওয়া কঠিন। এসব অনিয়ম আড়াল করতে সহযোগী কয়েকটি শীর্ষস্থানীয় অডিট ফার্মকে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক, তবে তাদের বিরুদ্ধে এখনও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, দেশে 18 লাখ আয়কর রিটার্ন জমা পড়লেও 70% শূন্য আয় দেখিয়েছেন, যা বিশ্বাসযোগ্য নয়। জানান, সরকার স্বল্প মেয়াদে যেসব সংস্কার হাতে নিয়েছে তা বাস্তবায়ন করতে চায়। যে কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখি, আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে। অনেক বাধা বিপত্তি আসছে, এই যে রিফর্মগুলি করছে এটা কিন্তু আমাদের নিজস্ব তাগিদে এবং নিজের জন্য। দেশ ও অর্থনীতির স্বার্থে সবাইকে নিজ নিজ জায়গা থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 বছরের মধ্যে খেলাপি ঋণ এক অঙ্কে নামিয়ে আনতে চায় সোনালী ব্যাংক, আর এর জন্য কয়েক ধাপে লক্ষ্য ঠিক করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শওকত আলী খান। বুধবার প্রধান কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের খেলাপি এখন 19,091 কোটি টাকা, যা মোট ঋণের 21%। চলতি বছরের প্রথম 6 মাসে ব্যাংকটির পরিচালনা মুনাফা হয়েছে 3,705 কোটি টাকা। ব্যবস্থাপনা পরিচালক জানান, 2025 সালের শেষে সোনালী ব্যাংকে কোনো প্রভিশন ঘাটতি থাকবে না। ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ভালো করতে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, চলতি বছরের প্রথম 6 মাসে খেলাপি আদায় হচ্ছে 500 কোটি টাকা। আমরা খেলাপি ঋণকে কমিয়ে আনার জন্য সোনালী ব্যাংক সব ধরনের প্রচেষ্টা কিন্তু আমরা নিচ্ছি। সারা দেশেই গ্রাহকদের নিয়ে, খেলাপি গ্রাহকদের নিয়ে আমরা আলোচনা করছি এবং যাতে এই খেলাপি ঋণের হারটা এটা যাতে একটা গ্রহণযোগ্য মাত্রায়, অন্তত আমরা চাচ্ছি সিঙ্গেল ডিজিটে নেওয়ার, সেটা আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। শেয়ার বাজারের খবর। দীর্ঘ 2.5 মাস পর ঢাকার শেয়ার বাজারে সূচক 5,000 পয়েন্টের ঘর অতিক্রম করেছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান সূচক বেড়েছে 53 পয়েন্ট, লেনদেনও প্রায় 700 কোটির ঘর ছুঁই। এ সময় শেয়ার দর বেড়েছে প্রায় 48% প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 129.96 পয়েন্ট। বুধবার দিনের শুরু থেকেই ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 15 মিনিটেই 20 পয়েন্ট বেড়ে সূচক 5,000 পয়েন্টের ঘর অতিক্রম করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের আরও উত্থান হয়। দিন শেষে ডিএসইএক্স 53 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,035 পয়েন্টে। সবশেষ এপ্রিলের 23 তারিখে সূচকের অবস্থান ছিল 5,022 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয়েছে 690 কোটি 62 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 88 কোটি 87 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 273টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 78টির, অপরিবর্তিত রয়েছে 46টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় বিচ হ্যাচারি, তৃতীয় অবস্থানে মিডল্যান্ড ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম রহিম টেক্সটাইল, দ্বিতীয় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে শার্প ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 129.96 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,959 পয়েন্টে। লেনদেন 48 কোটি 35 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রো রেল সম্প্রসারণে খরচ কমল। ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষিতে কমানো হয়েছে 186 কোটি টাকা। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, রেল লাইন, বিদ্যুৎ লাইন ও সংকেত ব্যবস্থাপনায় খরচ সমন্বয় করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এই অংশ চালু হতে পারে। মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশে রয়েছে 1.16 কিলোমিটার। উড়াল পথ ও স্টেশন নির্মাণে কাজ করছে ইতালি থাই ডেভেলপমেন্ট কোম্পানি। এখন পর্যন্ত কাজ হয়েছে অর্ধেকের বেশি। আর রেল লাইন, বিদ্যুৎ লাইন ও সংকেত ব্যবস্থাপনার কাজ করছে জাপান ও ভারতে দুটি প্রতিষ্ঠান। সম্প্রসারিত অংশের খরচ চাওয়া হয় 651 কোটি টাকা, কিন্তু খরচ কমাতে প্রয়োজনে উন্মুক্ত দরপত্রের সিদ্ধান্ত নেয় সরকার। দীর্ঘ দর কষাকষির পর খরচ দাঁড়িয়েছে 465 কোটি টাকা। কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের জন্য ওরা রিভাইজড অফার দিয়েছে একটা, যে অফারটা অরিজিনালি ছিল 17 জুলাই 2023-তে। 2 বছর নেগোসিয়েশনের পরে প্রায় এই প্রাইসে আমরা একটা অফার দিয়েছে। সেই রিভাইজড অফারটা হলো আগের চেয়ে প্রায় 30% কম। বিশেষজ্ঞদের মন্তব্য, যে কোনো প্রকল্পে বাড়তি খরচ করা এতদিন নিয়মে পরিণত হয়েছিল। এবার তার ব্যতিক্রম হলো। ভবিষ্যতে আরও পর্যালোচনার তাগিদ তাদের। একটু সতর্কবার্তা দিতে হবে যে আমি যা ইচ্ছা তা করতে পারি না। জনগণের টাকায় যখন উন্নয়ন হয়, এটা যেন সাশ্রয়ী মূল্যে হয়, টেকসই মূল্যে হয়। যাদের কাজ করার কথা তারাই যেন কাজ করে, এলোমেলো যেন কাজ না হয়। মেট্রো রেলের MRT 6 লাইন উত্তরা থেকে কমলাপুরে মিশবে। একই সঙ্গে লাইন 1 রুটের একটি অংশ বিমানবন্দর থেকে কমলাপুরে শেষ হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষি খাতের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার রাজধানীর খামার বাড়িতে কৃষি রিপোর্টারদের সংগঠন বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফল উৎসবে কথা বলেন আলোচকরা। এ সময় তারা আরও বলেন, সংবাদ মাধ্যম কৃষিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংবাদের ক্ষেত্রে সমালোচনা বা সমস্যা তুলে ধরতে হবে। কৃষকের স্বার্থে কাজ করার তাগিদ দেন তারা, যা দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করবে। বলেন, সংবাদকর্মী দায়িত্ববোধের জায়গা থেকেই এগিয়ে আসবে। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি অন্যান্যরাও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মোকাবেলায় ঢাকা বেইজিং একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নিজেদের স্বার্থ রক্ষায় এবার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত। এ সময় চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ নানা প্রস্তুতির কথা জানান বিডার চেয়ারম্যান। রাজধানীর গুলশানে ঢাকা বেজিংয়ের মধ্যে শিল্প ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ে সেমিনারের আয়োজন করে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। দুই দেশের বাণিজ্যের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনার নানা দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহায়তার বিষয়ে তার দেশ প্রতিজ্ঞাবদ্ধ। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে চীনা প্রতিষ্ঠানগুলোর অবস্থান সবচেয়ে উপরে বলে মন্তব্য করেন তিনি। চীনা উদ্যোক্তারা বাংলাদেশে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সহ জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চীন বাংলাদেশকে নিয়ে কাজ করতে প্রস্তুত এবং আমাদের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ঐক্যমত্য অনুযায়ী কৌশলগত দিক নির্দেশনা অনুসরণ করবে। দেশে বিনিয়োগে চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান। আশা করছি শিগগিরই শুধু চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল নয়, চাঁদপুরে চীনের জন্য যে কৃষি প্রকল্পের কাজ করা হচ্ছে তাও সম্পন্ন হবে। এছাড়া মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের আলোচনাও চলছে। দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে। প্রথমবারের মতো দেশের বাইরে বিডার একটি কার্যালয় করা হবে চীনে। পরে চীন, বাংলাদেশ ও পাকিস্তানের আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ প্রশ্নে রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রসঙ্গ টানেন। বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় মনোযোগী হওয়ার এখনই সময়।
চীন ও বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা ও বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থাকে রক্ষা করার জন্য একসঙ্গে কাজ করা উচিত, কারণ এটি আমাদের যৌথ স্বার্থ রক্ষার মূল কেন্দ্রবিন্দু। আত্মরক্ষার স্বার্থে আমাদের সম্পর্ক সংরক্ষণ করতে হবে। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের ব্যবসায়ীরা আগ্রহী জানিয়ে উপযুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন চীনা রাষ্ট্রদূত। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।